কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদীরে। আজকে এই নদীর কাছে এই প্রশ্নটা, আমরা জানি না নদীর শুরু কোথায়, নদীর শেষ কোথায়, তবে এটুকু জানি দাঁড়িয়ে রয়েছি দামোদরের পারে, দামোদর নদ। কয়েকদিন আগেই এই বর্ষায় যখন অতিবৃষ্টি হচ্ছিল তখন প্রচুর পরিমাণে ডিভিসি জল ছাড়ার কারণে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়ে গিয়েছিল। মানে বর্ষায় এই দামোদর নদ ভয়ঙ্কর এক রূপ নেয়। তবে বর্ষা কেটে গেলেই শান্ত শীতল হয়ে যায় এই দামোদর, যার পাড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই দামোদরের আস্বাদ নিতে না দাঁড়িয়ে পারলাম না, তবে বেরিয়েছি সোনার হেসেল নিয়ে। সোনার হেসেলে আজকে আমরা বাগনানে, আর ঘাটালে নয়। দামোদর মানেই তো আমরা অন্যরকম একটা চিত্র আমাদের মধ্যে কল্পনা করি বা চোখে ভেসে ওঠে, চোখের ক্যানভাসে ভেসে ওঠে। দাঁড়িয়ে রয়েছে দামোদরের পাড়ে বাগনানে, আর আজ সোনার হেসেল নিয়ে টুম্পা রায়ের বাড়ি যাব। তবে ওই যে যেতে পথে পথেই একটা বিষয় হয় না, যে যা যা আমরা ভালো কিছু পাই সব স্বাদ চেটেপুটে নিতে চাই। এই দামোদরের পাড়ে দাঁড়ানোর কারণও সেটাই, না থেমে পারলাম না। গোটা টিম আমার সঙ্গে আছে টুম্পাদির বাড়িতে, জমিয়ে রান্নাবান্না হবে, গল্প হবে, আড্ডা হবে, সব কিছু হবে। তবে এক টুকরো দামোদর, মন ভালো করা দামোদর, ততক্ষণ আপনারা দেখুন, আমরা বেরিয়ে পড়ি। টুম্পাদি কেমন আছো? ভালো আছি স্মৃতি, এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। একদম অপেক্ষা একটু বেশি করতে হয়েছে, কারণ বাগনান তো পার্ক স্ট্রিট থেকে বাগনান আসতে বেশ খানিকটা সময় লাগে, এবং মাঝে দামোদর নদ, ওই লোকটা আমরা সামলাতে পারিনি। আমরা টোটাল টিম নেমে গিয়েছিলাম দামোদরের পারে, সেই ছবিও তো আপনাদের দেখালাম। আর এই যে টুম্পা রায়ের কথা বলছিলাম, আজকে সোনার হেসেলে যার সঙ্গে আমরা কাটাবো হেসেল পর্বটা, সেই টুম্পা রায়, টুম্পাদি রয়েছে। আর টুম্পাদি দারুণ জায়গায় বাড়ি তো, মানে ইটকাটের জঙ্গলে থেকে আমরা তো জাস্ট ভাবতে পারছি না। আপনারা দেখবেন গোটা এপিসোডটা জুড়ে কত সবুজের মাঝে টুম্পাদিদের বাড়ি। এবং আমি একটা পুকুরও দেখতে পাচ্ছি, আস্তে আস্তে প্রচুর পুকুর দেখেছি যেগুলো তো আমরা দেখতে প্রায় ভুলেই গেছি। এই পুকুরটাও কি তোমাদের? আরে বাবা, মাছ টাছ তার মানে ভালোই খাওয়া দাওয়া হয়। বাহ, মানে একদম খাতা পিতা ঘাড়কা, প্রচুর পুকুর রয়েছে, সবুজের মাঝে বাড়ি, খুব হেলদি একটা পরিবেশ। তো এই হেলদি পরিবেশে দাঁড়িয়ে আমরা কি হেলদি খাবো? আজকে আমি করব পনিরের ঝাল ফ্রেজি। পনিরের ঝাল ফ্রেজি, ওরে বাবা রে, পনির তো সত্যি হেলদি, একদম কথাটার সাথে ভালো মিলেছে। তো পনিরের ঝাল ফ্রেজি, এই রান্নাটা কিভাবে হয়, কি কি লাগে, এগুলো তো আপনাকে জানতে হবে। আমরা বরং চলো হেসেলে চলে যাই। আর ততক্ষণ আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, পনিরের ঝাল ফ্রেজি ব্যাপারটার কি, খুব ক্রেজি, জানতে হবে, টোটাল এপিসোডটা থাকতে হবে। আর তার আগে চট করে ততক্ষণ আপনারা একটু ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিন, আমরা হেসেলে গিয়ে হেসেলটা রেডি করে ফেলি। চলো। পনির ঝাল ফ্রেজি করতে প্রথমেই আমি নিয়েছি পনির, স্লাইস করা 3 রকমের বেল পেপার, চিনি, বিনস, কুচনো পেঁয়াজ, ধনেপাতা, স্লাইস করা গাজর, কুচনো কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো, কসৌরি মেথি, সাদা তেল, গোটা জিরে ও গোটা শুকনো লঙ্কা এবং মাখন। কি পনির ঝাল ফ্রেজি বানাতে কি কি লাগবে, কি কি ইনগ্রিডিয়েন্টস দেখে নিয়েছেন। আমরাও এদিকে মোটামুটি টেবিলটা রেডি করে ফেলেছি, আর সময় নষ্ট করব না, সরাসরি আমরা চলে যাব রেসিপিতে। চলো আমরা ইন্ডাকশনটা অন করে দিই দিদি। আমাদের এই রেসিপির প্রথমটা হচ্ছে পনিরগুলো ভাজা, তাই তো? আমি তোমাকে হাতের ধারে পনিরটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপর আমি এতে মাখন দেব। মাখনে পনিরটা একটু লালচে করে, এতে মাখন সাথে করে নেব, এবং সাদা তেল দুটোই লাগছে। হ্যাঁ বেশ, আপাতত আমি মাখন দিয়ে এটা পনিরটাকে একটু নাড়াচাড়া করে নেব। বেশ, একটা হেলদি পরিবেশ বলছিলাম, এবং সঙ্গে অবশ্যই একটা হেলদি খাওয়া। আর এটা যখন আমরা এই এপিসোডটা করছি তখন কিন্তু
বাইরে বিশাল বৃষ্টি, মাঝে মাঝেই আপনারা গুরুগম্ভীর ব্যাপার সবই শুনতে পাচ্ছেন, মেঘের ডাক, বর্ষাকাল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই রোদ বৃষ্টির খেলা তো চলতেই থাকবে। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা শিখেছো কোথায়? এটা আমি নিজে থেকেই করেছি। বাহ, বাড়িতে অনেক রকম এক্সপেরিমেন্ট রান্না করি আমি, সব তার মধ্যে এটা তার মধ্যে একটা। আচ্ছা, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি পনির জেনারেলি আমরা যদি বাড়িতে করি, হয় বরফি একটা শেপ দিই, নয়তো কুচো কুচো চৌকো একটা শেপ দিই। দিদি এখানে কিন্তু বেশ লম্বা লম্বা স্লাইস করেছে, এটার কারণ এটাই এই রেসিপিটার বিশেষত্ব। এখানে আমি এটাই বলতে চাইছিলাম, পনির বা তুমি সমস্ত ভেজিটেবলস গুলো দেখো সব লম্বা লম্বা চৌকো চৌকো কাটা আকারে হবে। বেশ, আমরা পনিরটা একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। অনেকটাই পনির আছে, ভাজতে তো একটু সময় লাগবে, কিন্তু এতক্ষণ তো সময় দেওয়া যাবে না আপনাদের। তার মধ্যে আরও একটা জিনিস বাকি আছে, কি? বিরতি নেওয়ার। দিদি, তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক নিই নি? ততক্ষণ তুমি পনিরটা ভেজে নাও। পনিরটা ভাজা হয়ে যাক, দেখা হচ্ছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাক। ফিরে এলাম বিরতির পর। আজকে সোনার হেসেলে, টুম্পাদির হেসেলে আজকে এই টেবিলে পনির ঝাল ফ্রেজি রান্না হচ্ছে। আর ইতিমধ্যে আমাদের পনিরগুলো মোটামুটি ভাজাও হয়ে গেছে। দিদি, আমরা এবার তুলে নিই নাকি? চলো। পনির আমাদের অনেকেরই, আমাদের মধ্যে অনেকেই আছে যারা খুব ভালোবাসেন, কিন্তু পনিরের ডিফারেন্ট টেস্ট হলে পনিরটাকে আরও বেশি ভালো লাগা তার সঙ্গে থাকে। তো আজকের রেসিপিটা একটু হাটকে, একটু আলাদা, মানে জেনারেলি আমরা যেভাবে পনির খেয়ে থাকি তার থেকে একদম অন্য রকম হবে, রেসিপি দেখেই বোঝা যাচ্ছে। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমরা একটু ভাজাগুলো তুলে নেব। তারপরে আমরা কি করব? আমরা কি ভেজিটেবলসগুলো একটু ভাজবো? হ্যাঁ, না আমরা একবারে এটা সাঁতলে দেব। আচ্ছা, তো এই রান্নাটা মোটামুটি নিজের মাথা থেকেই বেরিয়েছে। তারপরে যেদিনকে একদম প্রথম ফার্স্ট রান্না করলে বাড়িতে, তো কেমন, কি বলেছিল মেয়ে, হাজবেন্ড, সবাই কি বললেন? সবাই ভীষণ ভালো বলেছে। আমি বাঁধাকপি দিয়েও করেছি এর আগে এটা। আচ্ছা, বাঁধাকপি দিয়ে, মানে এই ভেজিটেবলস গুলো ছাড়া বাঁধাকপি দিয়ে, তাই তো? না, ওইগুলো ছিল ওই পনিরটার জায়গায়, পনিরের জায়গায় বাঁধাকপি। বাহ, আর সত্যি তাই, বাঁধাকপিটা অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। হ্যাঁ, এবার কি দেবে? এরপর আমি এতে একটু সাদা তেল দেব। তো সে জায়গায় বাঁধাকপিকেও যদি একটু ডিফারেন্ট টেস্টে খাওয়া যায় তাহলে তো মন্দ হয় না। একটু মাখন দেব। হ্যাঁ, এটাতে আমরা মাখন এবং তেল অ্যাট এ টাইম ইউজ করছি। আচ্ছা, আর এই বাড়িতে এই যে এত গাছ, চারিদিকে এত সবুজ, না সেটা আলাদা করে দিদিদেরকে লাগাতে হয়নি সেই গাছ, মানে এটা প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমরা পাহাড়ে গিয়ে পেয়ে থাকি, ইনবিল্ড হয়ে থাকে, বাগনানে দিদির বাড়ির চারপাশে মোটামুটি সেরকমই আমি দেখলাম। কত পুকুর। আচ্ছা, পুকুরে এস মনে পড়েছে, তোমাদের পুকুরে কি কি মাছ আছে? কাতলা আছে, তারপর মোরলা মাছ আছে। ওই জন্যে দিদি একদম হেলদি হলু, মানে এত টাটকা মাছ। আমরা তো সব 3 দিনের মরা বাসি মাছ খাই, আর দিদিরা মোটামুটি পুকুরে কিরকম মাছ ধরা হয়, মানে অনুষ্ঠানে নাকি? না, প্রত্যেক সপ্তাহে তুলি, মাসে তুলি, জেলেদের দিয়ে দিই, ওরা বিক্রি করে। আচ্ছা, তো এটা কি চাষ করো নাকি? হ্যাঁ, চাষ করি, জেলেকে দিয়ে চাষ করাই ওটা। এরকম ধরো সপ্তাহে তুলি 14 কেজি 15 কেজি মতো মাছ ওঠে। ব্যাপার, শুনছেন? এত মাছ! বাহ, জেলেরা ওটা বিক্রি করে বাজারে। আচ্ছা, বাহ, এই শুকনো লঙ্কা ঝাঁঝটা কিন্তু মারাত্মক হয়, পাশের বাড়িও জানান দেয়। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। বেশ, ফোড়নে এই দুটো আমাদের লাগছে। এরপর আমি এতে কুচনো পেঁয়াজ দেব। কুচনো পেঁয়াজ, ওইখানে আছে পেঁয়াজটা। ভেজিটেবলসগুলো দেখতেই না কি ভালো লাগছে, দারুণ লাগে আমার। বাহ, বেল পেপার আছে, ক্যাপসিকাম আছে, একদম মানে বাচ্চারা তো দারুণ মজা করে খায়। তিরঙ্গা পতাকা লাগে অনেক, সেটাই দেখছি, দেখুন কি মিষ্টি দেখতে না? আর দিদি কেটেওছে খুব সুন্দর করে, এই যে কি সুন্দর লম্বা একদম ঠিক ভালো সুন্দর করে, প্রত্যেকটার একই শেপ হয়েছে, কিন্তু যত্ন করে কেটেছে।
এবার আমি এর মধ্যে সবগুলো যা আমরা প্রথমে হার্ড ভেজিটেবলস গুলো দিয়ে দিচ্ছি, কারণ এইগুলো একটু কুক করতে সময় লাগে। আচ্ছা, আরেকটা জিনিস, এইটা ধরো যেহেতু এই গাজর টাজরগুলো একটু হার্ড, একটু সময় লাগে, এটা যদি আমরা কুকারে একটা সিটি দিয়ে নিই তাহলে কি একটু হালকা এটা হয়ে যাবে? মানে সেই অপশনটা কি থাকবে নাকি? হয়তো অনেকে করতে পারে, কিন্তু দরকার পড়বে না, কারণ এখানে কিছুক্ষণ তো এটা কুক হবে, এটা নরম হয়ে যাবে। হ্যাঁ। মেয়ে কি করে? মেয়ে কলেজে জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো ইংলিশ অনার্স নিয়ে। আচ্ছা। ও এছাড়া আবৃত্তি করে। আমার ছোট মেয়েও আছে। আচ্ছা, ছোট মেয়ে, হ্যাঁ, ক্লাস 2 এ পড়ে। আচ্ছা, ওরে বাবা, তো ছোট মেয়ে অনেক ছোট তো। আচ্ছা, আমি একটু নুন দিচ্ছি। হ্যাঁ, খুব অল্প দিচ্ছি, পরে আর একটু নুন দেব। আর পনিরে না খুব বেশি নুন দেওয়াটাও ঠিক না, তাহলে পনিরের মধ্যে নুনটা অ্যাবজর্ব হয়ে যায় এবং খুব নুনটা লাগে পনির। যতটুকু আমার এই ভেজিটেবলসের জন্য প্রয়োজন আমি ততটুকুই দিলাম। এইগুলো তো ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার কি এগুলো দেবে? এবার আমি কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দেবে? আচ্ছা আচ্ছা, কাঁচা লঙ্কার মধ্যেও একটা টুইস্ট আছে ব্যাপারটা। কাঁচা এবং পাকা দুটোকেই রাখা হয়েছে কালারফুল হওয়ার জন্য। একদম। তুমি কি খুব ঝাল খাও? হ্যাঁ, একটু ঝাল। তাহলে তো ঠিক আছে। এটা তো পনির ঝাল ফ্রেজি, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা এই ঝাল ঝাল ব্যাপার তো থাকবেই। মানে যারা একটু ঝাল প্রেমী, যারা ঝাল ভালোবাসে, আজকের রান্নাটা কিন্তু তাদের জন্য স্পেশালি তো থাকছে। আর যারা একটু কম ঝাল ভালোবাসেন তারা একটু পরিমাণটা কম দিয়ে নেবেন, ঝালের তালেই হয়ে যাবে। ঝাল ফ্রেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব বেশি সময়ও লাগবে না এই রেসিপিটা করতে, আগে আগে মোটামুটি একটু ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি রাখলেই আমাদের হয়ে যায়। হ্যাঁ। দাদা কোন প্রফেশনে আছেন? ও গান করে। আচ্ছা, বাহ। গানের অ্যালবাম বার করে, ঘরে গান করে, গানের রেওয়াজ করে। তো গানে গানেই মন জয় করে ফেলেছিল তো বোধ হয়, নাকি? আচ্ছা, প্রথম কোন গানটা শুনিয়েছিল ভালোবেসে? ওর আগাশ্রয়ী গানগুলোই বেশি করে। ভালো তো লাগে না তো, তবে হ্যাঁ, আমাকে কেন্দ্র করেও গান করেছে, গানের রেকর্ড করেছে ও। সাগর পাড়ের সুন্দরী। ওরে বাবা, হ্যাঁ, মানে দামোদর নদের পাড়ে সুন্দরী হতো তো, সাগর পাড়ে কি করে চলে গেল? আমি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, খুবই সামান্য, অ্যান্টিসেপটিক হিসাবে একদম। এরপরে তো দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। যদি বেশি হলুদ দিয়ে দেওয়া হয় না তাহলে এটা ইটসেলফ যে কালারগুলো আছে সেটাই চলে যাবে, সে মজাটা পাবে না খেতে। এরপর দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো, এবার দেবো কসুরি মেথি। আচ্ছা, আগেই দিয়ে দেবে? খুব সামান্য। মেয়ে মানে দাদা গান, মেয়ে আবৃত্তি, তো তুমি মোটামুটি তোমার কি ন্যাক? আমি আঁকা করি, মানে আমি আঁকা শেখাই এখানে। আচ্ছা, আমি প্রাইভেট টিউশন দিই। হ্যাঁ, প্রাইভেট টিউশন দিই, আর সপ্তাহে একদিন আঁকা শেখাই। বাহ। আঁকাতে আমি বোর্ড থেকে পাস করেছি, বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে 7th ইয়ার পাস করেছি। অঙ্কন বিভাকর ওরা একটা উপাধি দেয়, ওইটা পেয়েছি। এবং এখানে প্রথম বিয়ের প্রথম আমার এন্টারটেনমেন্টের কিছুই ছিল না, কারণ এখানে যখন এরকম কোনো দুর্যোগ হতো, কোনো ঝড় বা অনেক দিন ধরে বৃষ্টি হতো, এখানে কিন্তু পুরোটা বিচ্ছিন্ন হয়ে যেত, 15 দিনের জন্য প্রায় কারেন্ট থাকতো না, ইলেকট্রিসিটি কাট হয়ে যেত। তখন আমি এখানে ওই ছোট ছোট বাচ্চাদের আঁকা শেখানো, পড়ানো শুরু করি। সময়টা কাটতে হবে তো, রান্না তো বাড়িতে করব, তোমারও কালচারটা থাকবে। ঠিক ঠিক। তারপর ভালো করেছে, টিভি থাকতো, তখন আমি ওই টিভিতে বিভিন্ন কুকারি শোগুলো দেখতাম। আচ্ছা, ওখান থেকে আমি ইন্সপায়ার্ড হই। আচ্ছা, তোমার একটা পেজ, একটা ইউটিউব চ্যানেল বা পেজ এরকম বলছিলে তো? গ্রুপ আছে। আচ্ছা, গ্রুপটার নাম হচ্ছে আজকের সীমান শ্রীমতী। ওই গ্রুপের আমি অ্যাডমিন, তো ওই গ্রুপটা আমি চালাচ্ছি। আচ্ছা, তো শ্রীমতীদের তো বুঝলাম, শ্রীমানদের কিভাবে? শ্রীমানদেরও গান বাজনা সব রকম, কারণ শুধু শ্রীমতীরাই রান্না বান্না করে এমন কিন্তু নয়। আর গ্রুপটা শুধু রান্নার গ্রুপ নয়, ওখানে রান্না, আঁকা, কবিতা, গল্প লেখা এই সমস্ত কিছু হয়। বাহ, এটা খুব ভালো করেছে। সমস্ত রকম, মানে রান্না যেমন এটা একটা আর্ট, বাকি যে আর্ট আর বাকি যে কালচার গুলো আমাদের আছে সেটাকেও আমরা তুলে ধরতে। আচ্ছা, আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আর এখন তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই চিনিটা একদম রিস্কি জোনে থাকে, তাই চিনি বা মিষ্টি একটু কম খাওয়াই ভালো। এবার আমি এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এটা হলেই তো মোটামুটি হয়ে যাবে। একটু গরম মশলা গুঁড়ো দেবো, আর টমেটো কেচাপটা দেবো।
এরপর আমি এর মধ্যে টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। অল্প একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, এটাও একটু গন্ধের জন্য বা একটু টেস্টের জন্য। তো এই গ্রুপেরও তো কাজ থাকে প্রচুর। হ্যাঁ, গ্রুপের কাজ তো থাকে, গ্রুপের প্রচুর কাজ থাকে, আমি জানি সেটা। সেগুলো সংসার সামলে নিজেও তো এত রান্না বান্না নিয়ে এত প্যাশন তোমার। আর সেগুলো করে নুন দিচ্ছি, আগে একটু নুন দিয়েছিলাম, এবার একটু অল্প নুন অ্যাড করতে। দারুণ একটা কষানো হচ্ছে এবং কষানোটা এতটাই ভালো হচ্ছে, ওটা কিচেনটা মোটামুটি ধোঁয়ায় ভরে গেছে এই কষানোর গন্ধতে এবং ঝাঁঝে। আপনারা বুঝতেই পাচ্ছেন রাঁধুনি এবং সহকারী রাঁধুনি মোটামুটি আমরা মাঝে মধ্যে একটু কেসে উঠছি, তবে গন্ধটা কিন্তু দারুণ উঠেছে। আমাদের কিন্তু এটা হয়ে গেছে একদম। আমাদের মোটামুটি সব মশলা, সমস্ত ইনগ্রিডিয়েন্টস সব কিছু দেওয়া হয়ে গেছে, এটা মেশানোও হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু এটা ঝাল পনির ফ্রেজি আর এরকম একটা ঝাল ঝাল রান্না, এটা কিন্তু রান্না করাটা মোটেও খুব সহজ ব্যাপার নয়। দেখছেন তো আমরা একদম ঘেমে নিয়ে যেমন গেছি তেমনই কাশতে কাশতে মোটামুটি বেশ কয়েকবারই আপনারা সেটা শুনেছেন। তো যাদের খুব কাশি হবে, খুব কষ্ট হবে, তারা চাইলে কিন্তু এই ঝাল রেসিপিটা তৈরির সময় একটা মাস্ক পরে নিতে পারেন। তো যাক, দিদি তো মাস্টার কুক, মাস্টার শেফ, ওই জন্য দিদির লাগেনি। তো মজা করলাম। চলো আমরা একটা ছোট ব্রেক নিই, ততক্ষণ এটা মোটামুটি হয়েই গেছে, পুরো রেডি করে আমরা ফিরে আসছি ব্রেকের পর। সঙ্গে থাকবো। পনির ঝাল ফ্রেজি এই যে আমার হাতে একদম রেডি। দেখতে এত সুন্দর হয়েছে, কি ভাবছেন এক থালা আমি খেয়ে ফেলবো? একেবারেই না, আপনারাও খাবেন আমার সঙ্গে। এই যে দিদি, তুমি একটু দেখাও সকলকে পনির ঝাল ফ্রেজি, খেতে কিন্তু ক্রেজি হবে। তোমাকে একটু সার্ভ করে দিই? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো ওর জন্যই এপিসোডে আসি, যে দারুণ দারুণ সব খাবার দাবার খাবো। একদম এক পিসি পনির দেবে, হ্যাঁ ভেজিটেবলস প্রচুর দিতে পারো তুমি। এবার দেখি, এবার তো দিদির অগ্নি পরীক্ষা। এতক্ষণ খুব বলছিল না আমি এই রান্না করি, ওই রান্না করি, সেই রান্না করি। আর হ্যাঁ, এই সমস্ত রান্না খেতে খেতে যে গল্পটা আমি শুনেছি আপনাদের শোনানো হয়নি, তুমি একটু বলো তোমার অ্যাচিভমেন্টগুলো এই রান্নায়। তুমি দিল্লিতে অ্যাচিভমেন্ট বলতে, আমি শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে রান্নাবান্না আমি শুরু করি। তারপর আমি একে ভালোবেসে ফেলি, এতটাই ভালোবেসে ফেলেছি যে আমি বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন ওয়ার্কশপ করেছি কুকিং নিয়ে, বিভিন্ন টেলিভিশনে আমি শো করেছি, কুকারি শো করেছি, এবং অনেক বছর ধরেই করছি। 2009 সাল থেকে আমি কুকারি শো করছি বা এই কুকিং ফিল্ডে এসেছি। অনেক অভিজ্ঞতাই হয়েছে, কিন্তু এখন আমি শিখছি। আর রিসেন্টলি যে অ্যাওয়ার্ডগুলো সেগুলো একটু বলো। রিসেন্টলি আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি দিল্লিতে, সেখানে আমি মাস্টার ইন ফ্লেভারস অফ বেঙ্গলের অ্যাওয়ার্ড পেয়েছি। এই যে অ্যাওয়ার্ড পাওয়া একজন এরকম শেফ, তার হাতের এই পনির আমি খেতে থাকি, তুমি বলতে থাকো। তো তার জন্য আমি আমার পরিবারকে তো অবশ্যই এর শ্রেয়টা দেব, এবং তার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমার সমস্ত শেফ গুরু যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং সর্বোপরি আমি আর+ গোল্ডকে ধন্যবাদ জানাতে চাই। ব্যাস 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 হয়েছে। এবার আমি বলি, এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন, এত কথা বলছেন, একদম যেটুকু বলছেন ভুল কিছু বলছেন না, সত্যি হাতে জাদু আছে। আমি এত পনির খেয়েছি, একেবারে ডিফারেন্ট টেস্ট। তোমাকে পুরো চুমু হয়েছে। দারুণ হয়েছে রান্নাটা, আপনারাও ট্রাই করবেন এবং বাড়িতে সকলকে খাইয়ে আমাদের অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের খেতে। তো এই যে এত এত অ্যাওয়ার্ড পেয়েছো, আমরাও তো কিছু দেবো তোমাকে নাকি? আমরা অ্যাওয়ার্ড না হোক, আমাদের একেবারে প্রাণ ভরা ভালোবাসা তো দেবো একদম। তো সেগুলো নিতে হবে তো। চলো। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খড়ম, 4 বছর এক ক্লাসে, শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে? এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস। এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনেই আনন্দেতে দুহাত তুলে নাচছ, এরপরে তো ঘুম ছোটাবে। কারক বচন বাচ্চ। বাহ, খুব সুন্দর।
অনেক বছর ধরে বোধহয় শিখছো। হ্যাঁ দিদির বড় মেয়ে, টুম্পাদির বড় মেয়ে। দিদি একটু সকলের সাথে পরিচয় করিয়ে দাও। হ্যাঁ, আমার বড় মেয়ে পায়েল রায়, বাহ। আমার হাজবেন্ড কালীচরণ রায়, আচ্ছা। আর আমার ছোট মেয়ে প্রত্যুষা রায়। না না, ওর তো একটা ভালো নাম দিয়েছি আমি, নেরু নেরু নেরু। এসে আমাকে একটু এরকম কর্মর করে দেখে চলে গেল যেই ওকে নেরু বলেছে এপিসোডের একদম শুরুতেই। তো এটা কে নেবে, মা নেবে না নেরু নেবে? দিদির জন্য, ওরে বাবা, শুধু মা নেবে না, সবাই মিলে নেবে। দিদি সোনার সংসার, একদম ফ্যামিলির সকলকে নিয়ে, পরিবারের সদস্যদের সকলকে নিয়ে বসে পড়েছি একদম হেসেল থেকে দিদির বৈঠকখানায়। আর এত সুন্দর একটা কবিতা দিয়ে সত্যি আমাদের হেসেলের এই শেষ পর্বটা পায়েল ভরিয়ে দিয়েছে। আরও একটা সাসপেন্স, আরও একটা ইন্টারেস্টিং পার্ট বাকি আছে। ওই যে সাগর পাড়ে দেখেছিলেন সুন্দরীকে, সেই ব্যাপারটা এখন একটু বাকি আছে। সেটা কি দেখবেন দেখবেন। সোনার হেসেলের তরফ থেকে আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে তোমার জন্য, তোমাদের জন্য, এই যে ধরো একটু অনেক ধন্যবাদ। একদম, তোমাকে তুমি ডিজার্ভ করো। নিশ্চয়ই। আর আমি তোমাকে এবং আর প্লাস গোল্ডের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার কি আনন্দ হচ্ছে। একদম, এখানেই শেষ নয়, আরও অনেক কিছু আছে আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য, তোমাদের জন্য। তোমার ক্রিয়েটিভিটি হেসেলে থাকে, মাথায় থাকে, সেই সব কিছু ভরিয়ে দেবে সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে। এই সব কিছু তোমার জন্য। প্রচুর প্রচুর রান্না করবে, নিজে খাবে, সকলকে খাওয়াবে। অনেক ধন্যবাদ। আরও কিছু রয়েছে, চাল, ডাল, আটা, ময়দা, বেসন, সয়াবিন, এটা প্রচুর ভারী। এটাও রয়েছে তোমার জন্য আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে। আমরা সারাদিন এলাম, আমাদের তো খুব ভালো লেগেছে, কারণ ইটকাট জঙ্গল থেকে পেরিয়ে এক টুকরো সবুজ, উফ, আমাদের মন, চোখ, প্রাণ সব জুড়িয়ে গেছে। তুমি বলো, সোনার হেসেলে এসে তোমার কেমন লাগলো? আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে অংশগ্রহণ করব, তো আজকে সেই সুযোগটা হয়ে গেল। এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, তোমাদের সকলকে। তোমরা এসেছো আমার বাগনানে, আর আমারও ভীষণ ভালো লাগছে তোমাদের প্রত্যেকের সঙ্গে দেখা করে, পরিচয় হয়ে। একদম। তো আপনারা যারা সোনার হেসেল দেখছেন, একদম দেরি করবেন না, আমাদের ফোন নাম্বারটা জেনে নিন। আপনার মাথায় যদি এরকম ভালো কোনো রেসিপি থাকে, চটপট ফোন করুন। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। আজকে সোনার হেসেল থেকে সত্যি আমাদের খুব ভালো লেগেছে, তোমার পরিবারও খুব সুন্দর, বিশেষ করে নেরুকে তোমার খুব ভালো লেগেছে, তাই তো? খুব মিষ্টি, সত্যি তুমি এত মিষ্টি, আমার ভীষণ ভালো লেগেছে তোমার সাথে পরিচয় হয়ে, খুব ভালো। এটা তো আমার কাজ দিদি, তোমাদের সাথে যদি না মিশে যেতে পারি তাহলে আর কি করে হবে। তবে হ্যাঁ, সাগর পাড়ে কে কোন সুন্দরীকে দেখেছিল, কোন চোখে দেখেছিল, আমার তো জানা নেই। যার জানা আছেন তিনি হলেন আজকে টুম্পাদির হাজবেন্ড। তো সাগর পাড়ে দাদা কাকে দেখে এরকম মনে হয়েছিল? এই যে পাশে যিনি বসে আছেন, তো ও হয়তো তাই কেন দাদা, আমরা সেই গানটা, আপনার লেখা সেই গানটা দিয়ে আজকে সোনার হেসেল আজকের এপিসোড শেষ করব, দিদিকে ডেডিকেট করে। সাগর পাড়ের সুন্দরী, তোমায় নিয়ে কি করি, তুমি কি গো হবে আমার চিরদিনের সঙ্গিনী, শয়নে স্বপনে তাই তোমাকেই দেখে যাই, তুমি হলে আমার হৃদয় হরণী, সাগর পাড়ের সুন্দরী।